Afternoon to all of you present in this meeting. I welcome everybody with much pleasure to participate here. Today we are gathering here to celebrate the World Environment Day. The World Environment Day is celebrated on 5th June every year. Its aim is to raise global awareness about our environment. It began in the year 1972 at the United Nations Conference on Human Environment. It was held from 5th June to 16th. After that, every year on 5th June, it has been hosted by different countries of the world with different themes. The theme for 2020 is Time for Nature, with a focus on its role in providing the essential infrastructure that supports life on Earth and human development. As we all know that nature and its importance is huge. It consists of all the living beings in Earth which are mutually dependent on each other. But due to the pollution caused by human beings and many other factors, it has been eroded to a great extent. Without continuing much, I would ask Dr. Shyamul Chakraborty, Professor Raja Pyari Mohan, Professor, University of Calcutta, Department of Chemistry, to further his deliberation on this World Environment Day. Sir, I would request you to please start the deliberation. শান্তনু, তোমাকে কলেজের আমাদের সমস্ত সহকর্মী এবং ছাত্রছাত্রী তরুণ বন্ধুদের আমি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দিত করছি। আজকে একটি বিশেষ পরিস্থিতিতে সারা পৃথিবী জুড়ে সকলেই আমরা জানি বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। শুরুতেই যে কথাটা উচ্চারিত হয়েছে যে 1972 সালে সুইডেনের রাজধানী স্টকহোম শহরে পৃথিবীর প্রায় 200টির মতো দেশের রাষ্ট্রপ্রতিনিধি, বিভিন্ন পরিবেশ সংগঠনের কর্তা ব্যক্তিরা তারা সমবেতভাবে মিলিত হয়েছিলেন দীর্ঘ 12 দিনের এক সম্মেলনে, যে সম্মেলন শুরু হয়েছিল 5ই জুন এবং শেষ হয়েছে 16ই জুন। দীর্ঘ 12 দিনের সম্মেলন। সেই সম্মেলন থেকে এই পৃথিবীকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করবার জন্য নানা রকমের সিদ্ধান্ত গৃহীত হয়। তার মধ্যে অন্যতম সিদ্ধান্ত ছিল যে যেহেতু পৃথিবীর প্রথম পরিবেশ সম্মেলন 5ই জুন তারিখে শুরু হলো, কাজেই সেই দিনটিকে মাথায় রেখে প্রতি বছর 5ই জুন পরিবেশ দিবস পৃথিবী জুড়ে পালিত হবে। এখন 1973 সালে সেভাবে কোনো 5ই জুন পরিবেশ দিবস পালিত হয়নি, একটা ব্যবস্থাপনা হয়েছে এবং 74 সাল থেকে নিয়মিত আজ পর্যন্ত প্রতি বছর পৃথিবীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে। আমরা যদি নজর করি তাহলে দেখতে পাবো যে রাষ্ট্রসংঘ এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রতি বছরই একটা কেন্দ্রীয় বার্তা, যাকে আমরা ইংরেজিতে বলছি সেন্ট্রাল থিম, সেটা তারা ঠিক করে দেন এবং পৃথিবীর সমস্ত মানুষজন, প্রতিষ্ঠান, সংগঠন সবাইকে তারা অনুরোধ করেন যাতে এই বিষয়টিকে কেন্দ্রীয় ভাবনা হিসেবে রেখে পরিবেশের যে বহুমাত্রিক সংকট, বহুমাত্রিক সম্ভাবনা, সেগুলো নিয়ে যাতে আলোচনা হয়। এবছর একটা অদ্ভুত পরিস্থিতিতে আমরা সারা পৃথিবীর মানুষ এই সময়ে বসবাস করছি। আমাদের ধারণা আগামী বহুকাল পৃথিবীতে যত আলোচনা সভা, যত সভা সমিতি, যত লেখালেখি হবে, সূচনা হিসেবে এই বিষয়টির কথা সবাই উল্লেখ করবেন এবং সেটি হচ্ছে সেই কোভিড-19 বা করোনা ভাইরাসের যে ভয়ঙ্কর চেহারা সারা পৃথিবী জুড়ে চলছে বিগত কয়েক মাস জুড়ে। মানুষের যে দৈনন্দিন জীবনের ছন্দ, তাকে বিভিন্নভাবে তার উপর আক্রমণ করছে, তাকে স্তব্ধ করে দিয়েছে। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করছি আমরা।
আমি একটু আগে কেন্দ্রীয় বার্তার কথা বলছিলাম। এবছর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে কেন্দ্রীয় বার্তা রয়েছে সেই বার্তাটি হচ্ছে সেলিব্রেট বায়োডাইভার্সিটি। তাকে বাংলা করলে আমরা কি করতে পারি? তাকে বাংলা করলে আমরা এরকম বলতে পারি যে জীবন বৈচিত্র্য, তাকে অভিনন্দিত করো, তাকে সম্মান জানাও, তার প্রতি নজর দাও। এখন এইটা ঠিক যে 1974 সালে যখন 72 সালের পরে পরিবেশ সম্মেলন শুরু হলো, তখন সেই পরিবেশ সম্মেলনে বলা হয়েছিল যে আমাদের পৃথিবী একটাই এবং এই পৃথিবীটাকে আমাদের রক্ষা করতে হবে। এখন এইটা আমরা সবাই বুঝতে পারি যে পৃথিবীতে যাদের প্রচুর সমৃদ্ধি আছে, সম্পদ আছে, এবং যে মানুষ নিরন্ন খেতে পড়তে পায় না, জীবনযাত্রা যাদের নেই, উভয় ধরনের মানুষের জন্যই কিন্তু পৃথিবী একটাই গ্রহ আমাদের বেঁচে থাকবার। কাজেই যখন পরিবেশ সম্মেলনে এই কথা উচ্চারিত হয়েছিল যে আমাদের পৃথিবী একটাই, তাকে রক্ষা করতে হবে, তখন সত্যি বলতে গেলে সেই বড়লোক দেশ বলি আর গরিব দেশ বলি কারোর মধ্যেই কোনো ঝগড়াঝাটি হয়নি, কোনো বিরোধিতা হয়নি। কিন্তু যখন সিদ্ধান্ত গ্রহণের প্রশ্ন এলো যে পৃথিবীর পরিবেশ কি করে রক্ষা করতে হবে, কি ব্যবস্থা নিতে হবে আমাদের, তখন আমরা দেখছি যে সিংহভাগ ক্ষেত্রে এক ধরনের বিরোধিতা তৈরি হচ্ছে, বৈরিতা তৈরি হচ্ছে, দলবদ্ধতা তৈরি হচ্ছে। যেহেতু এবারের পরিবেশ দিবসের কেন্দ্রীয় বার্তা হচ্ছে জীববৈচিত্র্য, ইংরেজিতে আমরা যাকে বলছি বায়োডাইভার্সিটি, কাজেই আমাদের আজকের আলোচনায় আমরা প্রধানত জীববৈচিত্র্য কেন্দ্রিক কিছু কথা বলতে চাইছি। তারপর যদি সময় আমাদের অনুমতি দেয় তাহলে তার যে বহুমাত্রিক চেহারা রয়েছে সে বিষয়ে দু একটি কথা বলবো। জীববৈচিত্র্য বলতে আমরা কি বুঝি? আমাদের বিভিন্ন মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, এমনকি স্কুলে যারা উচ্চ শ্রেণীর ছাত্র, তারা সকলেই জানেন যে জীববৈচিত্র্য বলতে আমরা কি বুঝি। কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডের জীববৈচিত্র্য বলতে বোঝায় সেই ভূখণ্ডে জীব প্রজাতি, যত রকমের জীব প্রজাতি আছে তার যে গাণিতিক সংখ্যা, সেটাই হচ্ছে ওই ভূখণ্ডের জীববৈচিত্র্য। এখন জীববৈচিত্র্য কথাটার উপরে আমরা জোর দিচ্ছি কেন? তার কারণ একটু পেছনের ইতিহাসে আমাদের যাওয়া প্রয়োজন। খুব বেশি সময় আমরা ব্যয় করব না, কিন্তু খানিকটা কথা আমাদের বলতেই হবে। আমাদের মহাকাশ বিজ্ঞানীরা সকলেই সহমত হয়েছেন যে আজ থেকে প্রায় ১,৫০০ কোটি বছর আগে এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স তৈরি হয়েছে। তারপরে 450 কোটি বছর আগে তৈরি হয়েছে পৃথিবী, এবং পৃথিবী তৈরি হবার ঠিক 100 কোটি বছর পরে, তার আশপাশ সময়ে 350 কোটি বছরের কাছাকাছি সময়ে পৃথিবীতে যাকে বলা হয় আদি জীবন, এককোষী জীবন, সেই জীবনের আবির্ভাব ঘটেছে। তারপরে কোটি কোটি বছর ধরে সেই জীবনের বিবর্তন হয়েছে। আমরা জানি যে ভাইরাস থেকে শুরু করে, ব্যাকটেরিয়া থেকে শুরু করে নানা রকমের এককোষী জীবন, জলচর জীবন, উভচর জীবন, সরীসৃপ এবং সবশেষে স্তন্যপায়ী জীবন পৃথিবীতে এসেছে। আমরা এখন ডারউইনের যে বিবর্তন তত্ত্ব, তাকে বিজ্ঞানীরা গ্রহণ করেছি, এবং সেই বিবর্তন তত্ত্ব অনুযায়ী আমরা সকলেই জানি যে এই পৃথিবীতে যত রকমের জীবন আছে, সেই অণুজীব থেকে শুরু করে আমরা যারা হোমোসেপিয়েন্স সেপিয়েন্স, আমরা পরপর এক জীবনের পরে আরেক জীবন এই পৃথিবীতে জন্মলাভ করেছে, কিন্তু মানুষ এসেছে সকলের শেষে। এখন মানুষ যেহেতু সকলের শেষে এসেছে, কাজেই এইটা আমাদের মনে রাখা প্রয়োজন, পৃথিবীতে কোনো জীবপ্রজাতি নেই যাদের বেঁচে থাকার জন্যে, প্রতিদিনকার জীবন ধারণের জন্যে মানুষের উপর নির্ভর করতে হয়েছে। কারণ এই প্রশ্নই ওঠে না, যেহেতু মানুষ পৃথিবীতে ছিল না, তার কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বিজ্ঞান প্রযুক্তির সহায়তা নিয়ে মানুষ যে সভ্যতা গড়ে তুলেছে, সেখানে মানুষকে স্পষ্টভাবে বলতে হচ্ছে
যে পৃথিবীতে যত রকমের জীবন আছে, সেই অণুজীব থেকে শুরু করে যত রকমের জীবন আছে, পশু পাখি, গাছপালা, জন্তু জানোয়ার, তাদের সহায়তা ব্যতীত মানুষ আজকে এই সভ্যতায় পৌঁছতে পারত না। আমরা অনেক সময় বলি যে আমাদের অভিভাবকেরা, আমাদের মাস্টারমশাইরা যদি তাদের বাড়ির ছেলে মেয়েদের এবং ছাত্রছাত্রীদের ছোটবেলা থেকে একটা কথা বলেন যে তোমরা সবসময় মনে রাখবে পৃথিবীতে তোমরা এসেছো সকলের শেষে, কাজে অধিকারের প্রশ্ন যদি ওঠে তাহলে তোমাদের অধিকার হচ্ছে সব থেকে শেষে, বাকি যে সমস্ত জীবন আছে তাদের পৃথিবীতে বেঁচে থাকার যে সুযোগ, বেঁচে থাকার যে অধিকার, সেটা তাদের দিতে হবে। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে একটা সময়ে পৃথিবীতে যখন বিজ্ঞানীরা নানা রকমের প্রযুক্তি উদ্ভাবনা করলেন, মানুষ যখন বিজ্ঞান তৈরি করলেন, প্রকৃতির নিয়ম রহস্য মানুষের কাছে যখন অধিগত হলো, মানুষ প্রাকৃতিক সম্পদকে নানা কাজে ব্যবহার করছেন। প্রাকৃতিক সম্পদ বলতে জলজ সম্পদ, ভূমিজ সম্পদ, ভূগর্ভস্থ সম্পদ, সামুদ্রিক সম্পদ, বনজ সম্পদ আমরা প্রচুর ব্যবহার করছি, শাকসবজি থেকে শুরু করে কাষ্ঠল উদ্ভিদ থেকে শুরু করে। সামুদ্রিক সম্পদ ক্রমাগত আমরা বেশি পরিমাণে আজকাল ব্যবহার করছি। আমরা সবাই জানি প্রচুর বন্যপ্রাণীকে আমরা এখন পোষ মানিয়েছি এবং আমাদের জীবনযাত্রার উন্নয়নের কাজে লাগাচ্ছি। মানুষ প্রাকৃতিক সম্পদ বলতে যে সম্পদ বোঝায়, সে খনিজ সম্পদ হোক আর জীবন আছে এমন সম্পদ হোক, কখনো সরাসরি সেই সম্পদকে উপকরণ হিসেবে ব্যবহার করে, আবার কখনো সেই সম্পদকে নানা প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে, যাকে ইংরেজিতে আমরা বলছি প্রসেসিং, তার ভেতর দিয়ে মানুষ ব্যবহার করে। এখন একটু আগে আমরা বলছিলাম যে পরিবেশ নিয়ে যখন আন্তর্জাতিক সম্মেলন হয় তখন গরিব দেশগুলো যেভাবে কথা বলে, বড়লোক দেশগুলো অনেক সময় সেভাবে কথা বলে না। যেহেতু এবছর আমাদের বিশ্ব পরিবেশ দিবসের কেন্দ্রীয় বার্তা হচ্ছে সেলিব্রেট বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য, কাজেই আমাদের আলোচনাটাকে আমরা সেই দৃষ্টিকোণ থেকে খানিকটা দেখতে চাইছি। পরিবেশ বিজ্ঞানীরা যখন পরিবেশ নিয়ে কথা বলেন এবং জীববৈচিত্র্যের প্রশ্ন যখন তাদের মাথায় থাকে, তখন তারা খুব সহজভাবে পৃথিবীটাকে দুটো ভাগে ভাগ করে নেন। কি ভাগে ভাগ করেন? একটি ভাগকে তারা বলেন উত্তরের পৃথিবী, আর বাকি যা পড়ে রইল তাকে তারা বলেন দক্ষিণের পৃথিবী। এখন প্রশ্ন হচ্ছে, উত্তরের পৃথিবী বলতে আমরা কি বুঝি এবং দক্ষিণের পৃথিবী বলতে আমরা কি বুঝি? মানুষের দুটো জিনিস এইখানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে, সামনের সারিতে উঠে আসছে। একটি বিষয় হচ্ছে জীবনযাত্রা, ইংরেজিতে যাকে আমরা বলি লাইফস্টাইল। অন্য বিষয়টি হচ্ছে জীববৈচিত্র্য, ইংরেজিতে যাকে আমরা বলি বায়োডাইভার্সিটি। এখন জীবনযাত্রা বা লাইফস্টাইল বলতে কি বোঝায়? ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি যে কোনো মানুষের যদি খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান, এই পাঁচটি জিনিসে মানুষ স্বাচ্ছন্দ্য অনুভব করে, মানুষের কোনো দারিদ্র্য না থাকে, অভাব না থাকে, তাহলে আমরা বলবো যে সেই মানুষদের জীবনযাত্রা উন্নত জীবনযাত্রা। এখন আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর কতগুলো দেশ, বিশেষত উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপের বেশ কিছু দেশ, পশ্চিম ইউরোপের দেশ, পূর্ব ইউরোপেরও কিছু কিছু দেশ, যাদের আমরা স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলছি, সেই দেশগুলো, তাদের জীবনযাত্রার মান সত্যি উন্নত। কিন্তু আমরা যদি সেই দেশগুলোর জীববৈচিত্র্যের দিকে নজর করি, তাহলে আমরা দেখব যে তাদের জীববৈচিত্র্য বলতে প্রায় কিছুই নেই। জীববৈচিত্র্যের বিচারে তারা অত্যন্ত দরিদ্র দেশ। কাজেই উত্তরের পৃথিবী বলতে আমাদের পৃথিবীর এমন একটি ভাগকে নির্দেশ করছি আমরা, যেই ভাগের জীবনযাত্রার মান অতি উন্নত কিন্তু জীববৈচিত্র্যের মান অত্যন্ত দরিদ্র। উল্টো দিকে পড়ে থাকছে আমাদের দক্ষিণের পৃথিবী। দক্ষিণের পৃথিবীর মানুষগুলোর দিকে যদি আমরা তাকাই, যেমন ধরা যাক আফ্রিকার দেশগুলোর কথা, লাতিন আমেরিকার দেশগুলোর কথা, আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোর কথা, এই সমস্ত দেশগুলোর কথা
যখন আমরা ভাবব দক্ষিণ আমেরিকার দেশগুলোর কথা, আমরা দেখব সেখানে সিংহভাগ মানুষের জীবনযাত্রা বলতে প্রায় কিছুই নেই। তাদের খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, উন্নত জীবনযাত্রা বলতে গেলে যে পরিমাণ প্রয়োজন তার চেয়ে তাদের অনেক তলায় সেই সমস্ত জিনিস রয়েছে। কিন্তু আমরা যদি তার জীববৈচিত্র্যের দিকে তাকাই, যদি তার বন জঙ্গলের দিকে তাকাই, যদি তার অণুজীবের দিকে তাকাই, কীটপতঙ্গের দিকে তাকাই, জন্তু জানোয়ারের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে তার সংখ্যা হচ্ছে বিশাল পরিমাণ তার সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারছি? আমরা বলতে পারছি যে দক্ষিণের পৃথিবী হচ্ছে এমন পৃথিবী যে পৃথিবীর মানুষের জীবনযাত্রা বলতে কোনো কিছু নেই, কিন্তু জীববৈচিত্র্য বলতে তার যথেষ্ট সমৃদ্ধি রয়েছে। ফলে আমার ধারণা যে আমাদের মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই বুদ্ধিটুকু তারা অর্জন করেছেন, তারা বুঝতে পারবেন যে যখন একটা পৃথিবীর জীবনযাত্রা অসম্ভব উন্নত কিন্তু জীববৈচিত্র্য অসম্ভব দরিদ্র, তার বিপরীতে অন্য পৃথিবীর জীবনযাত্রা অত্যন্ত দরিদ্র অথচ জীববৈচিত্র্য অত্যন্ত উন্নত, এই দুই দলের মানুষ যখন আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনে বসবে এবং যখন পৃথিবীর পরিবেশ রক্ষা করার জন্যে, জীববৈচিত্র্য রক্ষা করবার জন্যে তারা নানা রকমের প্রস্তাবনা নিয়ে আলোচনা করবে, তখন দুই ভাগের মানুষ কখনো একই ভাষায় একই কথা উচ্চারণ করতে পারে না। আজকে আমাদের হাতে সময় খুব বেশি নেই, তাই আমরা ধরে ধরে পৃথিবীতে যে কয়েকশো সম্মেলন হয়েছে রাষ্ট্রসংঘের উদ্যোগে এবং যেখানে জীববৈচিত্র্য নিয়ে একাধিক সম্মেলন হয়েছে, জীববৈচিত্র্যের নানা দিক নিয়ে, আমরা সেগুলো আলাদা আলাদাভাবে আলোচনা করবার সুযোগ পাব না। কিন্তু আমরা বুঝতে পারবো যে আজকে পৃথিবীতে শিল্প বিপ্লবের পর চেহারাটা কোথায় পৌঁছেছে। এইটা আমরা অনেকেই হয়তো খেয়াল করছি না যে রাষ্ট্রসংঘ কিন্তু আজ থেকে ঠিক এক দশক আগে, মানে 2011 সালে তারা ঘোষণা করেছিল যে 2011 থেকে 2020 মানে এবছর পর্যন্ত এই পৃথিবীতে একটি দশক পালিত হবে। সেই দশকের তারা নামকরণ করেছিলেন ডিকেড অফ বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের দশক। ফলে যে কথাটা আজকের বিশ্ব পরিবেশ দিবসে আমাদের বারবার মনে করা প্রয়োজন, যে রাষ্ট্রসংঘ কিন্তু আজ থেকে ঠিক এক দশক আগে তারা বুঝতে পেরেছিলেন যে পৃথিবীতে মানুষের জীবনযাত্রা যেদিকে পৌঁছচ্ছে, যদি মানুষকে এই জীববৈচিত্র্যের সংরক্ষণ সম্পর্কে সচেতন না করা হয়, মানুষের জীবনযাত্রার মধ্যে যদি এমন বৈশিষ্ট্য আরোপ করা না যায় যাতে জীববৈচিত্র্য রক্ষিত হয়, তাহলে পৃথিবীতে আগামী দিন একটা ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে। আমি বন্ধুদের কাছে সরাসরি চলে যাব যে কয়েকদিন আগে রাষ্ট্রসংঘ আমাদের পৃথিবীর মানুষদের কাছে একটি উদ্ধৃতি দিয়েছে যে কি পরিস্থিতিতে আমরা এই সময়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করছি। আমি ইংরেজিতে এই দু তিনটি লাইন সবাইকে পড়ে শুনিয়ে দিচ্ছি। লাইনগুলো হলো, রিসেন্ট ইভেন্টস ফ্রম বুশফায়ার্স ইন ব্রাজিল, the United States and Australia to locust infestations across East Africa and now a global disease pandemic demonstrate the interdependence of humans and the waves of life in which they exist. আমরা যদি তাকে বাংলায় অনুবাদ করতে চাই তাহলে আমরা বলতে পারি যে সাম্প্রতিককালে আমরা কি দেখতে পাচ্ছি। ব্রাজিলে ভয়ঙ্কর আগুন, আমাজনে সে সকলেই জানেন যাকে বলা হয় পৃথিবীর ফুসফুস, সেখানে দিনের পর দিন কি ভয়ঙ্কর আগুনে অরণ্য ধ্বংস হয়েছে, জীবপ্রজাতি ধ্বংস হয়েছে। আমেরিকার দাবানল, অস্ট্রেলিয়ার দাবানল এবং বেশ কিছুদিন ধরে পূর্ব আফ্রিকায় পঙ্গপালের আক্রমণ। আমরা সম্প্রতি দেখেছি সেই পঙ্গপাল আমাদের দেশকেও আক্রমণ করেছে এবং তার সঙ্গে যোগ হয়েছে পৃথিবীর এখন যে ভয়ঙ্কর চেহারা কোভিড-19 যে আক্রমণ। এই সব কিছু মিলিয়ে
আমি তার সঙ্গে যোগ করতে চাইছি, ভারতবর্ষে যখন এবছর জুন মাসের প্রথম সপ্তাহে বর্ষাকাল আসতে চলেছে এবং স্বাভাবিক নিয়মেই আমাদের বর্ষা এসেছে, তখন পরপর আমরা দুখানা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের মুখোমুখি হলাম। আমরা এই দিকে আমফানের শিকার হলাম এবং আমরা দেখলাম পশ্চিম ভারতে তারা নিসর্গের শিকার হলেন। এই সব কিছু মিলিয়ে রাষ্ট্রসংঘ বলছে যে কি ঘটছে, এই ঘটনাগুলো আমাদের কি দেখিয়ে দিচ্ছে? Demonstrate the interdependence of humans and the waves of life in which they exist. অর্থাৎ এই মানব প্রজাতি যেই পরিবেশে বসবাস করছে, সেই প্রজাতি অনেক বেশি করে অনুভব করছে তার চারপাশে যে জীবন আছে সেই জীবনের সঙ্গে তার সম্পর্ক কতটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কাজেই যে কথাটা আমরা আরেকবার উচ্চারণ করতে চাইছি যে 2011 সালে রাষ্ট্রসংঘ যে জীববৈচিত্র্য দশক ঘোষণা করেছিল, এবছর তার অন্তিম বছর। এই অন্তিম বছরে তারা যথার্থ কাজই করেছেন। তারা এবার বিশ্ব পরিবেশ দিবসের শিরোনাম নির্বাচন করেছেন সেলিব্রেট বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য উদযাপন করো। এখন এবার আমি বন্ধুদের কাছে যে কথাটা নিয়ে যেতে চাইছি, কথাটা হচ্ছে এরকম যে এই যে দক্ষিণের পৃথিবী একটু আগে আমরা বলছিলাম, এই দক্ষিণের পৃথিবী আসলে উষ্ণ পৃথিবী, যাকে ইংরেজিতে আমরা বলি ট্রপিক্যাল কান্ট্রিজ, ট্রপিক্যাল ওয়ার্ল্ড। এইটা পৃথিবীতে দেখা গেছে, বিজ্ঞানীরা সেটা দেখেছেন এবং নিশ্চিত হয়েছেন, যে সমস্ত এলাকায় তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি সেখানে জীববৈচিত্র্য সেখানে দ্রুত বিকশিত হয় এবং তার নানা রকমের সম্ভাবনা তৈরি হয়। স্বভাবতই সেখানে জীববৈচিত্র্যের সমৃদ্ধি থাকে। এমনকি আমরা একটু আগে যে সামুদ্রিক সম্পদের কথা বলছিলাম, সামুদ্রিক সম্পদের বেলাতেও আমরা দেখেছি সমুদ্রের তাপমাত্রা যে এলাকায় বেশি, যেমন পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকা, সেইখানে সামুদ্রিক সম্পদের পরিমাণ বেশি, তার মানে সামুদ্রিক জীববৈচিত্র্যের পরিমাণ বেশি। ফলে দক্ষিণের দেশগুলোতে তাপমাত্রাজনিত কারণে, নানা বিজ্ঞানের কারণে, সূত্র মেনেই আমাদের একটা সমৃদ্ধ জীববৈচিত্র্য গড়ে উঠেছে। কিন্তু জীবনযাত্রায় আমাদের অনেক খামতি আছে, সে কথা আমরা একটু আগে উচ্চারণ করেছি। আমরা জানি যে 1988 সালে রাষ্ট্রসংঘ পরিবেশ নিয়ে চিন্তাভাবনা করবার জন্য একটা মঞ্চ তৈরি করেছিলেন, আন্তর্জাতিক মঞ্চ, যার নাম আমরা সবাই জানি, তাকে আমরা বলি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ পৃথিবীর যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত নানা কারণে পরিবর্তিত হচ্ছে, সব কারণের কথা আজ আমরা বলতে পারবো না, সুযোগ হবে না, দু একটি যদি সময় থাকে দেখবো আমরা শেষে। এই যে পরিবর্তিত হচ্ছে, এইগুলো নিয়ে তাদের বসে বসে পৃথিবীর বিভিন্ন দেশে বিজ্ঞানীরা যেসব গবেষণা করছেন তার পরিসংখ্যান এবং তথ্যকে তারা একসঙ্গে দেখবেন, যাচাই করবেন, পর্যবেক্ষণ করবেন এবং তারপরে তারা আগামী পৃথিবীকে কি করে রক্ষা করা যায় সেই বিষয়ে তারা কিছু পরামর্শ দেবেন। আইপিসিসির সেটাই হচ্ছে কাজ। এবং 1988 সালে আইপিসিসি তৈরি হবার পর আইপিসিসি তার সমীক্ষা রিপোর্ট তৈরি করবার কাজ হাতে নেয় এবং 1990 সালে তারা প্রথম রিপোর্ট প্রকাশ করে এবং 1990 সালের পরে তারা পরপর 5টি রিপোর্ট এই পর্যন্ত প্রকাশ করেছে, এক একটি বিশাল আয়তন রিপোর্ট। এবং আমরা জানি যারা পরিবেশ নিয়ে চিন্তাভাবনা করেন পৃথিবীতে, তাদের কাছে আইপিসিসি সংস্থাটি অত্যন্ত পরিচিত সংস্থা, তাদের কাছে বিশ্ব উষ্ণায়ন কথাটি অত্যন্ত পরিচিত একটি শব্দ এবং এই নিয়ে বহু মানুষ চর্চা করেন। কিন্তু যেটা আমরা কম জানি, এবং এবছর এই কথা বিশেষভাবে আলোচিত হওয়া উচিত, যে আরেকটি পাশাপাশি সংগঠন রাষ্ট্রসংঘ তৈরি করেছিল, যেই সংগঠনটি হচ্ছে, তাদের বলে দেওয়া হয়েছিল যে তোমরা বসে দেখো যে পৃথিবীর নানা জায়গার জীববৈচিত্র্যের চেহারাটা কি দাঁড়াচ্ছে, কিভাবে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে,
কি হারে ধ্বংস হচ্ছে, দ্রুত গতিতে ধ্বংস হচ্ছে না শ্লথ গতিতে ধ্বংস হচ্ছে, সেখানে মানুষের ভূমিকা কতটুকু, এগুলো তোমরা যাচাই করো এবং এইগুলো যাচাই করে তোমরা জানাও যে আগামী দিনে এই জীববৈচিত্র্য রক্ষা করবার জন্য মানুষের কি করবার আছে। আমরা উইকিপিডিয়ার একটি জায়গায় ছোট্ট একটি লাইন দেখতে পাচ্ছি, যে লাইনটি আমি বন্ধুদের বলতে চাই। তারা বলছেন, the period since the emergence of humans has displayed an ongoing biodiversity reduction and an accompanying loss of genetic diversity. বাংলা অনুবাদ না করলেও চলে যায়, আমরা বুঝতে পারি তারা সোজাসুজি বলছেন যে পৃথিবীতে যেদিন থেকে মানুষ এসেছে তারপরে ক্রমাগত জীববৈচিত্র্য ধ্বংসের পথে চলেছে এবং এমন ছবিটা কখনো দেখা যায়নি যে জীববৈচিত্র্যের মান আগের চেয়ে কখনো উন্নত হয়েছে। কখনো হয়তো ধ্বংসের গতি খানিকটা শ্লথ হয়েছে, কখনো ধ্বংসের গতি খানিকটা দ্রুততর হয়েছে, কিন্তু ধ্বংসের পরিমাণ কমেছে এই ছবিটা কখনো দেখা যায়নি। ফলে যে সংগঠনটি তৈরি হয়েছিল এই বিষয় নিয়ে কাজ করবার, আইপিসিসি যেমন রিপোর্ট বের করেছে জলবায়ু নিয়ে, ঠিক তেমনি তারা আমাদের জীববৈচিত্র্য নিয়ে 2019 সালে মানে গত বছর মে মাসে তারা একটা রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টের শিরোনাম হচ্ছে গ্লোবাল অ্যাসেসমেন্ট রিপোর্ট অন বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস, এবং সেখানে তারা সোজাসুজি বলছে, আরো স্পষ্ট কথায় বলছে যে গত 50 বছরে জীববৈচিত্র্যের যা ক্ষতি হয়েছে মানুষের সভ্যতার ইতিহাসে তা কখনো দেখা যায়নি। ইংরেজিতে তারা বলেছে আনপ্রেসিডেন্টেড ইন হিউম্যান হিস্ট্রি, মানে মানব সভ্যতার ইতিহাসে এই চিত্র কখনো দেখা যায়নি। তাদের সেই দীর্ঘ রিপোর্ট আমরা তো প্রতিটি পংক্তি ধরে আজকে আলোচনা করতে পারবো না, কিন্তু তার যে সারমর্ম, সেই সারমর্ম থেকে 2-3টি কথা আমাদের বন্ধুদের গভীরভাবে মনে রাখবার জন্য এবং আগামী দিনে একজন পরিবেশ কর্মী হিসেবে, ভবিষ্যতের নাগরিক হিসেবে তাদের কর্তব্যকর্ম নির্ধারণ করবার জন্য আমি সেই পরিসংখ্যানগুলো তাদের কাছে বলতে চাইছি। তারা কি বলছেন, এই যে রিপোর্ট, সেই রিপোর্টে তারা বলছেন 82% ওয়াইল্ড মেমাল বায়োমাস, মেমালস বলতে আমরা জানি স্তন্যপায়ী জীবন, বায়োমাসের বাংলা হচ্ছে জীবভর। এই যে অসংখ্য বন্যপ্রাণী আছে তার মধ্যে একটা সিংহভাগ গৃহপালিত পশু পাখি রয়েছে, মানুষ আমরা আছি, এই সমস্ত জীব প্রজাতি তার যে ভর তার 82% বন্য স্তন্যপায়ী জীবভর, ওয়াইল্ড মেমালস, যে তার যে বায়োমাস সেটা ধ্বংস হয়েছে। ভাবলে কিরকম আমাদের শিউরে উঠতে হয়। তারা বলেছেন যাদের আমরা ইংরেজিতে বলি অ্যামফিবিয়ান্স বা উভচর জীবন, তার 40% চিরদিনের মতো পৃথিবী থেকে চলে গিয়েছে। সমুদ্রে হারিয়ে গিয়েছে 1/3 প্রবাল, 1/3-এরও বেশি সামুদ্রিক স্তন্যপায়ী জীব, সমুদ্রে অনেক জীবন আছে যারা স্তন্যপায়ী জীবন, তারা হারিয়ে গিয়েছে। এবং একটি কথা যেটা আমাদের খুব গভীরভাবে চিন্তিত করে তুলছে, যে পৃথিবীতে যে সমস্ত কীটপতঙ্গ আমাদের পরাগ সংযোগে সহায়তা করে, এই পরাগ সংযোগে সহায়তাকারী কীটপতঙ্গের 10% কীটপতঙ্গ চিরকালের মতো পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। এটা আমাদের মনে রাখতে হবে যে এই পরাগ সংযোগ কৃষি উৎপাদনের ক্ষেত্রে একটা অপরিহার্য শর্ত, খাদ্য উৎপাদনের ক্ষেত্রে একটা অপরিহার্য শর্ত। আজকে যদি সেই কীটপতঙ্গরা পৃথিবী থেকে হারিয়ে যায় তাহলে আগামী দিনে কৃষি উৎপাদনে চরম বিপদ দেখা দেবে, খাদ্য সংকট দেখা দেবে, এবং এই ধরনের বিপদ, এই ধরনের সংকট যে কোথাও কোথাও দেখা দিয়েছে তার উদাহরণও পৃথিবীতে গবেষকেরা খুঁজে বের করেছেন। তার সঙ্গে মনে রাখতে হবে যে গত 50 বছরে জনসংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। এখন এই মানুষ তার খাদ্যবস্ত্র চাই,
আগেই বলেছি জীবনযাত্রার জন্য 5টি অপরিহার্য জিনিস তাদের চাই। খাদ্য চাই, বস্ত্র চাই, শিক্ষা চাই, স্বাস্থ্য চাই, বাসস্থান চাই। ফলে মানুষ কি করেছে? প্রকৃতিকে ধীরে ধীরে দখল করেছে। যে বন্য প্রাণীরা বনে থাকতে পছন্দ করত, সেখানে তাদের খাবার তারা সংগ্রহ করত, তাদের জায়গা মানুষ ক্রমাগত দখল করেছে। আজ এই পরিবেশ দিবসে বলতে খারাপ লাগছে, এমনিতেই সারা পৃথিবী জুড়ে আমরা একটা ত্রস্ত অবস্থায় জীবন কাটাচ্ছি। যদিও আমাদের তার থেকে বেরিয়ে আসতে হবে এবং মানুষ সেই সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে বেরিয়ে আসে, সেটাই মানুষের জয়যাত্রার ইতিহাস। তবু ভাবলে মন খারাপ হয়ে যায় যে কেরালার মতো রাজ্যে, যেখানে শিক্ষার হার আমাদের দেশে সবচেয়ে বেশি, এবং এটা তো সকলেই জানি যে কেরালায় শিক্ষার একটা অন্য তাৎপর্য আছে সেখানকার মানুষের জীবনে। আজকে এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য কেরালা যে ভূমিকা গ্রহণ করেছে, সারা পৃথিবীতে তা প্রশংসিত হয়েছে। কিন্তু হলে কি হবে? এটা মনে রাখবার প্রয়োজন যে দৈত্যকুলে যেমন প্রহ্লাদ জন্মায়, প্রহ্লাদ কুলেও দৈত্যেরা থাকে। ফলে কেরালাতে আমরা দেখলাম একটা গর্ভবতী সন্তান সম্ভবা হাতিকে কি নির্মমভাবে মেরে ফেলা হয়েছে। যদিও কেরালা সরকার তারা গভীরভাবে ঘোষণা করেছেন যে করেই হোক তারা অপরাধীকে খুঁজে বের করবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ক্রমাগত আমরা বন্যপ্রাণীদের জায়গা দখল করছি, এবং শুধু তাই না, বন জঙ্গল নির্বিচারে ধ্বংস করছি। বিভিন্ন বহুজাতিক সংস্থা তাদের বাণিজ্যিক প্রয়োজনে সে কাজ করছে। আমরা জানি যে মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে এবং আরও কতগুলো সেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে তারা পাম তেলের বীজ তৈরি করবার জন্যে হেক্টরের পর হেক্টরের জায়গা, তার মধ্যে যে সমৃদ্ধ বনজ সম্পদ ছিল, জীববৈচিত্র্য ছিল, তাকে তারা ধ্বংস করে চলেছেন। কাজেই মানুষকে সতর্ক হতে হবে। এবং এই যে সতর্কতার কথা বললাম, রাষ্ট্রসংঘ কিন্তু এই সতর্কতার কথাও উচ্চারণ করেছে। রাষ্ট্রসংঘ আমাদের যে সতর্ক সংকেত দিয়েছে, সেই সতর্ক সংকেতটি আমি সহজ করে আপনাদের কাছে বলে দিতে চাইছি। তারা বলছেন যে রাষ্ট্রসংঘ আমাদের বলায় আমরা সকলে মিলে একটা রিপোর্ট তৈরি করে মানুষের কাছে হাজির করেছি। আমরা বলেছি পৃথিবীর জীববৈচিত্র্য কিভাবে ধ্বংস হচ্ছে, কিন্তু এই রিপোর্টের উপর দাঁড়িয়ে আমাদের পৃথিবীর যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, জীববৈচিত্র্য রক্ষা করবার জন্য তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং এই কথা মনে রাখতে হবে যে পৃথিবীতে সমস্ত দেশের রাজনৈতিক চরিত্র কখনো একরকম নয়। যে মানুষগুলো দেশ শাসন করেন তাদের একটা শ্রেণী চিন্তা থাকে, তারা কোন ধরনের মানুষের পক্ষে দাঁড়াবেন। আমরা যখন আমাজনের অরণ্য কিছুদিন আগে পুড়তে দেখেছি, আমরা দেখেছি সেখানকার রাষ্ট্রপতির কি ঘৃণ্য ভূমিকা। আমরা দেখেছি 2015 সালে যখন পৃথিবীর সমস্ত দেশগুলো প্যারিস চুক্তি গ্রহণ করেছে পৃথিবীর পরিবেশ রক্ষা করবার জন্যে, তখন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কি নক্কারজনক ভূমিকা, যার মধ্যে বিজ্ঞান চিন্তার মাত্রা হচ্ছে শূন্য। কাজে এটা মনে রাখতে হবে, বিজ্ঞানীরা, গবেষকেরা, সাধারণ মানুষেরা যখন একটা সংকটের কথা উচ্চারণ করেন, তখন পৃথিবীর সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ স্বভাব সুলভ ভঙ্গিতে সেসব উপদেশ গ্রহণ করবেন, এটা মনে করবার কোনো কারণ নেই। এবং যেহেতু এটা মনে করবার কোনো কারণ থাকে না, কাজেই রাষ্ট্রসংঘ তার চিন্তার কথা প্রকাশ করেছেন, আতঙ্কের কথা প্রকাশ করেছেন। আমরা জানি গ্রেটা থুনবার্গের মতো একটি একরত্তি মেয়ে, সে সারা পৃথিবী কিভাবে কাঁপিয়ে দিয়েছিল কিছুদিন আগে। বড়দের কাছে সে কি করে তর্জনী উঁচিয়ে বলেছিল যে এই পৃথিবীটাকে রক্ষা করতে হবে, আমাদের রক্ষা করবার জন্যে, তোমরা আমাদের দিকে কেউ নজর দিচ্ছ না। কিন্তু তা সত্ত্বেও আমরা বলবো যে কোথাও কোথাও কিছু সদর্থক চিত্র দেখতে পেলেও পৃথিবীতে কিন্তু আমরা পরিবেশ রক্ষার চিত্রটা সেরকমভাবে এখনো দেখতে পাচ্ছি না। কাজে সেই জায়গায় আজকে এই বৈশ্বিক সংকটের দিনে আমি সবশেষে একজন সর্বজন শ্রদ্ধেয় মানুষের কথা উচ্চারণ করতে চাই। তার বয়স এখন 91 বছর। এই আধুনিক কালের তিনি সর্বশ্রেষ্ঠ ভাষাতাত্ত্বিক এবং একজন সমাজ চিন্তক।
তার নাম হচ্ছে নোয়াম চমস্কি। তিনি কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে পরিষ্কার ভাষায় বলেছেন যে আমি নিশ্চিত মানুষ নিকট ভবিষ্যতে এই করোনা ভাইরাসের সংকট থেকে উদ্ধার পাবে, কিন্তু আরো দুটি বড় রকমের ভয় আমার মাথায় কাজ করছে। আমরা জানি পৃথিবীতে আরো অনেক বেশি মানুষ দারিদ্র সীমার নিচে চলে যাবে। একটা বিশ্বযুদ্ধের সম্ভাবনা দেখা দিলেও আমি আশ্চর্য হব না। এবং তার সঙ্গে যে কথাটা বলেছেন, যেটা আমি আজকে এই বিশ্ব পরিবেশ দিবসে বিশেষ করে বলতে চাই, যে আগামী দিনে বিশ্ব উষ্ণায়নের ফলে একটা ভয়ঙ্কর চেহারা দেখা দিতে পারে। আমরা সবাই জানি আমাদের এই যে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য, সে শুধু সুন্দরবনের মানুষদের রক্ষা করে না, আমরা যারা নগর জীবনে বসবাস করি, আমরা যারা বিজ্ঞান প্রযুক্তির সুখ সমৃদ্ধির সিংহভাগ করায়ত্ত করেছি, আমাদেরও সুন্দরবনের ম্যানগ্রোভ রক্ষা করে চলেছে। কিন্তু আজ যদি সেই জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যায়, তাহলে আমরা দাঁড়াবো কোথায়? সেই জন্যে রাষ্ট্রসংঘ আগামী দশকে একটা নতুন কর্তব্যকর্ম নির্ধারণ করে দিয়েছেন। সেই কর্তব্যকর্মকে তারা এক কথায় বলছেন ইকোসিস্টেম রিস্টোরেশন। কথাটার মানে কি আমরা সবাই বুঝি, যেই স্বাচ্ছন্দ্যময় পরিবেশে, যে জীববৈচিত্র্য সমৃদ্ধ পরিবেশে মানুষ একটু নিরাপদে নিশ্চিতে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারে, সেই পরিবেশ আমাদের রক্ষা করতে হবে। যেখানে সেই পরিবেশের ক্ষতি সাধন হয়েছে, সেই পরিবেশের পুনর্নির্মাণ করতে হবে। ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রকে আমাদের পুনর্নির্মাণ করতে হবে। কি করে আমরা পুনর্নির্মাণ করতে পারি? আমাদের ভূমিক্ষয় রক্ষা করার ব্যবস্থা নিতে হবে। ভূমিক্ষয় রক্ষা করার ব্যবস্থা নিতে হলে যে ধরনের উদ্ভিদ, যে ধরনের অরণ্যায়ন আমাদের প্রয়োজন, যাকে আমরা বলি ফরেস্টেশন, সেটা আমাদের করতে হবে। আমাদের বিভিন্ন জায়গায় দেখা যায় যে যেগুলো আগাছা কতগুলো, মানে কি বলবো, আমরা অনুপ্রবেশকারী প্রজাতি বলতে পারি, যেগুলো সেই জায়গায় থাকার কথা নয়, যেখানে ক্ষতি করছে, সেগুলোকে ধীরে ধীরে কি করে আমরা উৎপাদন করতে পারি এবং সেখানে ইকো ফ্রেন্ডলি যে সমস্ত অরণ্য তৈরি করলে আগামী দিনে জীববৈচিত্র্য উন্নত হতে পারে, সে কাজ করতে হবে। আমাদের যাতে দূষণ বন্ধ হতে পারে নানা রকম, সেটা একটা বৃহৎ আলোচনার বিষয়। সেই দূষণ বন্ধ করবার ব্যবস্থা নিতে হবে কলকারখানা ইত্যাদিতে। এবং সব থেকে বড় কথা, জলবায়ুর পরিবর্তন আমাদের যে করি, জলবায়ুর পরিবর্তনের ক্ষেত্রে অনেকগুলো বড় বড় কারণ আছে। আমরা জানি যে ওজোন স্তরে গর্ত হয়ে গেলে অতিবেগুনি রশ্মি ধেয়ে আসে, তার ফলে ক্যান্সার এবং শালক সংশ্লেষের গন্ধীভূত হয়ে যায়, আরো নানা রকমের ক্ষতি সাধিত হয়। এই নিয়ে পৃথিবীতে একাধিক সম্মেলন হয়েছে, বিজ্ঞানীরা এই নিয়ে গবেষণা করেছেন। তার সঙ্গে বড় বিপদ হিসেবে কিন্তু আমরা গভীরভাবে চিন্তিত, যেই রাষ্ট্র বিজ্ঞান ও প্রযুক্তিতে আজ সবচেয়ে সমৃদ্ধ, আমরা দেখলাম যখন করোনা ভাইরাসের আক্রমণ সংঘটিত হলো বিশ্বজুড়ে, তখন বিজ্ঞান এবং প্রযুক্তিতে সবচেয়ে সমৃদ্ধ রাষ্ট্র হওয়া সত্ত্বেও প্রথম দিকে তারা যেভাবে মনোভাব গ্রহণ করেছিল, বিশেষত সে দেশের রাষ্ট্রপতি, একটা গাছাড়া মনোভাব, আমরা বলবো কি বলবো, নাবালক উচিত মনোভাব। তার ফলে তাদের কি পরিমাণ মানুষ জীবন দিচ্ছেন, প্রতিদিন আক্রান্ত হচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। কাজে এই একত্রভাবে মানুষের বেঁচে থাকার পক্ষে একমাত্র বাক্য নয়, মানুষের ভেতরে একটা সুস্থ মূল্যবোধ তৈরি করতে হবে। মানুষের জীবনযাত্রা কিভাবে চলবে মানুষকে নির্ধারণ করতে হবে। যে সমস্ত উপকরণ নিয়ে আমরা প্রতিদিন বেঁচে থাকি, তার মধ্যে কতগুলো উপকরণ নিশ্চয়ই আমাদের অপরিহার্য, কিন্তু কতগুলো উপকরণ নতুন করে বিলাস সামগ্রী হিসেবে ঘোষণা করতে হবে, যাকে আমরা গতকাল পর্যন্ত ভেবেছি আমাদের অপরিহার্য উপকরণ, হয়তো সময় এসেছে আগামী দিনে আমাদের সমবেতভাবে ঘোষণা করবার এগুলো আমাদের অপরিহার্য উপকরণ নয়, এগুলো আমাদের বিলাস সামগ্রী। মানুষ যদি খাদ্যাভ্যাস বদলাতে পারে, এই সামগ্রিক
বদলের সঙ্গে যদি বিজ্ঞান ও প্রযুক্তি, সবশেষে যে কথাটা বলবো, যদি প্রতিটি মানুষ মনে টুকু, যেহেতু পৃথিবীতে সে সবার শেষে এসেছে, সে নিজের জন্য কতটুকু জায়গা রাখবে, কতটুকু জায়গা ছেড়ে দেবে, করতে হবে। সকলে আমাদের এই কথাগুলো শুনলেন। সব কথা প্রকাশ নিশ্চয়ই আমাদের হলো না, কিন্তু কিছু ভাবনা এবং কিছু আগাম প্রতিশ্রুতির উপস্থাপন করতে পারলাম আজ এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষকে কেন্দ্র করে। আমি কলেজের বন্ধুদের এবং আয়োজকদের আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। নমস্কার। Thank you, sir, for your deliberation. There have been some questions that have come forward. One of the students have asked, sir, what should we do to create a better world? না, প্রথম কথা হচ্ছে বেটার ওয়ার্ল্ড বলতে এই বেটার শব্দটাই আমাদের একটু ভাবতে হবে বসে। এই যে আমরা ব্যাকরণে শিখেছি গুড, বেটার, বেস্ট, এটা কিন্তু শুধুমাত্র কতগুলো শব্দ না। আমি আমার আলোচনার শেষে একটা কথা বলেছি যে বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া মানুষের জীবনযাত্রা উন্নত হতে পারে না। আমরা কিন্তু কেউ বলছি না যে আমাদের কলকারখানা চাই না, আমাদের বিজ্ঞান চাই না, আমাদের প্রযুক্তি চাই না, কিন্তু আমরা প্রতিদিন যখন জীবন ধারণ করব তখন আমাদের কিন্তু শৈশব থেকে শিখতে হবে কি করলে প্রকৃতির প্রতিশোধ তৈরি হবে। আমি কবির বাক্যটাই উচ্চারণ করছি, প্রকৃতির প্রতিশোধ। এবং ছোট ছোট ছেলে মেয়েরা তাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীর পরিবেশ রক্ষা করবার জন্য যেমন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের নেতৃবৃন্দের একটা বড় রকমের ভূমিকা রয়েছে, তেমনি ব্যক্তি মানুষ হিসেবে প্রতিটি মানুষের, প্রতিটি নাগরিকের কতগুলো ভূমিকা রয়েছে। আমি একটু আগে বললাম, খাদ্যাভ্যাসের কথা বললাম। যেমন ধরুন আজকাল এই শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে কিভাবে বসবাস করব, আমি তার বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। করোনা ভাইরাস প্রসঙ্গে এই বিষয়টি চিকিৎসকেরা, গবেষকেরা বারবার বলছেন। চীনে যখন ভাইরাস আক্রমণ হয়েছে সেইখানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের কি ভূমিকা, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। এই প্রসঙ্গে আমার মনে পড়ছে আজ থেকে বেশ কিছুদিন আগে জাপানের প্রধানমন্ত্রী বলেছিলেন, জাপানে তার বেশিরভাগ অফিস, বেশিরভাগ জায়গাতেই তো তাদের কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রণ থাকে, যাকে আমরা বলি সেন্ট্রালি এয়ার কন্ডিশন। সেই জন্যে জাপানে দেখা যায় যে যখন তারা মেট্রো চড়ে যাচ্ছে, জাপানের মানুষজনকে দেখলেই আমরা দেখতে পাই সবাই টাই, কোট, স্যুট পরে বছরে 12 মাস যাচ্ছে। গ্রীষ্মকাল কি শীতকাল সেটা তাদের কাছে আলাদা করে চিহ্নিত হচ্ছে না, কারণ যেখানে গিয়ে তারা কাজ করছে সেখানে হচ্ছে তাদের কেন্দ্রীয়ভাবে একটা শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকছে। আমরা দেখলাম যে জাপানের প্রধানমন্ত্রী বলছেন আগামী কিছুদিন মানে গ্রীষ্মকালের সময়ে তিনি হাফ শার্ট পরে মানে ফুল হাতা জামা পরবেন না, তিনি তার অফিস করবেন, প্রধানমন্ত্রীর অফিস করবেন। এবং বন্ধুদেরও পরামর্শ দিয়েছেন, অনেক জায়গাতে পাখা লাগানোই নেই, বুঝতেই পারেন যেখানে কেন্দ্রীয়ভাবে থাকে, কিন্তু পরামর্শ দিয়েছেন যে আপনারা বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করুন এবং বিকল্প হিসেবে গ্রীষ্মকালের কয়েক মাস এই শীতাতপ যন্ত্র ব্যবহার না করে আপনারা বৈদ্যুতিক পাখা ব্যবহার করতে পারেন। এই ধরনের ব্যবস্থা আছে। প্লাস্টিক দূষণের কথা আমরা জানি, প্লাস্টিক বর্জনের কথা তো আমরা বলছি না কেউ, প্লাস্টিক বর্জন করে একবিংশ শতাব্দীর পৃথিবী বাঁচবে না, কিন্তু আমরা জানি 20 মাইক্রন, 40 মাইক্রন ইত্যাদি প্লাস্টিকের কথা বলি, সে অন্য আলোচনায় কখনো দেখা যেতে পারে। কাজে এইগুলো ছোটবেলা থেকে ছোটদের কাছে যদি পৌঁছে দিতে পারি, জল কি করে তারা ব্যবহার করবেন, কতটুকু ব্যবহার করবেন, বায়ু কি করে ব্যবহার করবেন, যখন শব্দ দূষণ ঘটছে শব্দ দূষণকে রক্ষা করবার জন্য কি করবেন, সেগুলো তাদের ধীরে ধীরে নজর দিতে হবে। তাহলেই আগামী দিনে আমরা সকলের জন্য একটা সুন্দর পৃথিবী তৈরি করতে পারবো। এক কথায় তো তার উত্তর দেওয়া যাবে না যে এই করলেই হচ্ছে একটা চমৎকার পৃথিবী তৈরি হয়ে যাবে কাল থেকে। আমাদের অনেকগুলো জীবনযাপনের আচরণ নিজেদের গড়ে তুলতে হবে এবং তার ফলে আগামী সুন্দর পৃথিবী আমরা গড়ে তুলতে পারবো।
নেক্সট আরেকজন একটি কোয়েশ্চেন দিয়েছে, পিছিয়ে থাকা অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা করতে গিয়ে সেই অঞ্চলের মানুষ যদি উন্নততর জীবনযাত্রার সুযোগ থেকে বঞ্চিত হন, তাহলে তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হতে পারে। এই সমস্যা কিভাবে সমাধান করা যেতে পারে? বোধহয় সাস্টেনেবল ডেভেলপমেন্টের জায়গাটা জানতে চাইছে। না, এখানে প্রথম কথা হচ্ছে আমি বলবো খানিকটা ভুল ধারণা আছে। যে তরুণ বন্ধু এই প্রশ্ন করেছেন, শুধু তরুণ বন্ধুদের বলবো কেন, আমাদের প্রাপ্তবয়স্ক অনেকেরও ভুল ধারণা আছে। আজকে তার বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, শুধু এইটুকু বলছি, ওই সমস্ত জায়গায় ধরুন ইংরেজিতে এক কথায় আমরা ওই ধরনের মানুষদের কি বলছি, ইন্ডিজেনাস পিপল, মানে আদিবাসী মানুষ বলছি, অরণ্যচারী মানুষ। অরণ্যচারী মানুষকেও মানে নিচু অর্থে নেবেন না, ভুল বুঝবেন না আমাকে, আমি এই শব্দটি উচ্চারণ করছি বলে। তাদেরকেই দেখা যায়, কিন্তু তারাই তাদের সম্পদ রক্ষা করছেন। এই যে আমরা দেখছি আমাদের পশ্চিমবাংলাতেও আজ থেকে বহুদিন আগে একটা ইংরেজিতে একটা ব্যবস্থাপনা কথা আমরা বলি, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, যৌথ বন প্রকল্প, মানে বনজ সম্পদ রক্ষা করা। আমরা কি দেখতে পেয়েছি? শুধু চিত্রটা কিন্তু পশ্চিমবাংলার চিত্র নয়, পশ্চিমবাংলাতেও আমরা দেখেছি, পৃথিবীর অনেক জায়গায় দেখেছি। যারা অরণ্যের কাছাকাছি থাকেন তাদের অরণ্যকে রক্ষা করবার আকুতি, অরণ্যকে রক্ষা করবার জন্য তারা বেশি শ্রম দান করেন। যারা উপকূল এলাকায় থাকেন, সমুদ্রের কাছাকাছি থাকেন, সামুদ্রিক সম্পদ রক্ষা করবার জন্য তারা বেশি সময় দেন, তারা বেশি শ্রম নিয়োগ করেন। সমুদ্রে কি ঘটছে একটা উদাহরণ দিই, ছোট্ট উদাহরণ দিলেই বোঝা যাবে। সমুদ্রে দেখা যাচ্ছে বড় বড় বহুজাতিক সংস্থা তারা জাহাজ নিয়ে সমুদ্রের গভীরে চলে যাচ্ছে, গিয়ে সেখান থেকে মৎস্য নিয়ে একটা বিশাল পরিমাণ মাছ নিয়ে তারা সেই ব্যবসা করবার জন্য উঠে আসছে। কিন্তু সমুদ্রের তীরে যে সমস্ত মৎস্যজীবীরা বাস করেন তারা কিন্তু 12টি মাস সমুদ্রের বিভিন্ন মাছ কিভাবে তারা বংশবৃদ্ধি করে, কোন ঋতুতে তারা প্রজনন হয়, কখন সেই প্রজনন ঋতুকে তাদের রেহাই দিতে হবে, মাছকে ধরতে হবে না, এইগুলো তারা কিন্তু মেনে চলেন। কিন্তু বহুজাতিক কর্পোরেশন তাদের কোনো দায় নেই সেই জিনিস মেনে চলবার, তারা চলে যান এবং তারা গিয়ে সামুদ্রিক সম্পদের সর্বনাশ ঘটিয়ে থাকেন। ঠিক বনজ সম্পদের বেলাতেও আমরা দেখতে পারি। এই যে ধরুন আমাদের দেশের কথাই ভাবুন না, এ তো আমাদের কলেজের সিলেবাসেও আছে, সবাইকে পড়তে হয়। চিপকো আন্দোলন হয়েছে আমাদের দেশে। কারা সমস্ত বড় বড় গাছ কেটে নিয়ে যাচ্ছিলেন? সমস্ত বড় বড় ব্যবসায়ীরা, কাষ্ঠ ব্যবসায়ীরা। দুঃখের সঙ্গে বলতে হয় যাদের সঙ্গে রাজনীতির মানুষদেরও অনেক যোগাযোগ থাকে, তাদের সঙ্গে, প্রশাসনের মানুষদের সঙ্গে, প্রশাসনের যারা দূরভিসন্ধি সম্পন্ন মানুষ তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তারা একের পর এক মূল্যবান কাষ্ঠল সম্পদ ধ্বংস করেছেন। সেই কাষ্ঠল সম্পদকে রক্ষা করবার জন্য আমরা কি দেখেছি? চিপকোতে আমরা কি দেখেছি? সেখানকার মায়েরা যারা বনের কাছাকাছি থাকেন, অরণ্যের কাছাকাছি থাকেন, যাদের জীবনযাত্রা মোটেই উন্নত নয়, তারা সন্তানের মতো সেই বৃক্ষকে রক্ষা করতে চাইছেন। একজনের সঙ্গে একজনে হাত ধরাধরি করে গাছকে সেখানে বেরি দিয়ে তারা রক্ষা করেছেন। কাজেই এইটা মনে রাখতে হবে। এই যে আমরা বলছি না যে গরিব দেশে জীবনযাত্রার মানের উন্নয়নের জন্য আক্রমণ তৈরি করে, তাই সেগুলো কিন্তু গরিব মানুষেরা আক্রমণ করে না। বহুজাতিকেরা যখন নির্বিচারে ধ্বংস করতে চায় তখন সেখানকার জীববৈচিত্র্য দ্রুত ধ্বংস হয়ে যায় এবং তাদের জীবনযাত্রার মান আরো তলানিতে এসে থেকে যায়। পৃথিবীতে নানা রকমের ব্যবস্থাপনা রয়েছে এখন, যেখানে আমরা কারখানার দূষণ কমাতে পারি। কোন জায়গায় কি ধরনের কারখানা, কি ধরনের কাঁচামাল পাওয়া যায়, কোন ধরনের কাঁচামাল ব্যবহার করে কারখানা তৈরি করলে সেখানকার জীববৈচিত্র্য সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হবে, সে ধরনের সমীক্ষা তো আমরা করতেই পারি। এবং সে ধরনের সমীক্ষা পৃথিবীতে হচ্ছে, অনেক দায়বদ্ধ সংগঠন, দায়বদ্ধ মানুষ তারা করছেন। কাজে সেগুলো গ্রহণ করে যদি রাষ্ট্রের নেতৃবৃন্দ, আসলে দেখতে হবে রাষ্ট্রের নেতৃবৃন্দের যে শ্রেণী চেতনা, সেটা গরিব মানুষের পক্ষে না কয়েকজন ধনী মানুষের পক্ষে। যদি বহুজাতিকের পক্ষে কাজ করে রাষ্ট্র, তাহলে গরিব মানুষদের বিপদ ক্রমাগত ঘনিয়ে আসবে, জীবনযাত্রার মান আরো নিকৃষ্ট হয়ে পড়বে। আর যদি রাষ্ট্র গরিব মানুষের পক্ষে কাজ করে, তাহলে এখনো পৃথিবীতে বহু ব্যবস্থা নেওয়া যায় যেখানে মানুষের জীবনযাত্রার মান ক্রমাগত উন্নত করা সম্ভব। থ্যাংক ইউ স্যার।
স্যার নেক্সট আরেকটি কোয়েশ্চেন একজন দিয়েছে, সে জানতে চাইছে যে আমরা এই ইয়াঙ্গার জেনারেশনরা কিভাবে আমাদের এই পৃথিবীতে কার্বন ফুটপ্রিন্টটা রাখছি না আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে, সেটা জানবো। না, এসব প্রশ্নের উত্তর আসলে তো এক দু কথায় দেওয়া যায় না। এখন বিষয়টা হচ্ছে মাথায় রাখতে হবে, আমাদের এই যে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে তার জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। শতকরা 56% অপরাধ কার্বন ডাইঅক্সাইডের, তারপরে শতকরা 18% অপরাধ করছে মিথেন গ্যাস, তারপরে বাদ বাকি গ্যাসগুলো আছে, এমনকি জলীয় বাষ্প আছে, ক্লোরোফ্লোরোকার্বন আছে, সালফারের অক্সাইড আছে, নাইট্রোজেনের অক্সাইড ইত্যাদি আছে। কিন্তু পাশাপাশি একথাও মনে রাখতে হবে, কার্বন ডাইঅক্সাইড না থাকলে পৃথিবীতে আমরা তো বাঁচব না। তার সোজা সরল উদাহরণ হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড না থাকলে গাছ সালোক সংশ্লেষ করতে পারবে না। গাছ সালোক সংশ্লেষ না করতে পারলে গাছের খাবার যেমন তৈরি হবে না, যে গাছ আমাদের প্রয়োজন সেই গাছ অক্সিজেন তৈরি করবে না, কারণ সালোক সংশ্লেষের ফলেই তো অক্সিজেন তৈরি হয়। আর অক্সিজেন ছাড়া পৃথিবীতে আমরা কি অবস্থায় থাকবো সে তো বক্তৃতা করবার দরকার নেই। আমরাও বাঁচবো না, অনেক জীবজন্তু তারা বাঁচবে না। ফলে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড লাগবে, এটা মনে রাখা প্রয়োজন। কতটুকু লাগবে? যতটুকু কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষের পক্ষে যথেষ্ট, পৃথিবীর মানুষের প্রয়োজনীয় অক্সিজেনের পক্ষে যথেষ্ট, তার চেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড আমাদের চাই না। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি, পৃথিবীর উত্তরের দেশগুলো, এক কথায় বলাই ভালো, তারা বহুদিন ধরে তারা নির্বিচার লাগাম ছাড়া তারা পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়িয়েছে। আমি তার পরিসংখ্যান বা সংখ্যা করতে যাচ্ছি না, শুধু একটি তথ্য বলি, কার্বন ডাইঅক্সাইডের উৎস হচ্ছে দু রকমের। ইংরেজিতে আমরা বলি, একটা উৎসকে বলি সার্ভাইভাল সোর্স, অর্থাৎ নিজেদের জীবন ধারণের জন্য যে কার্বন ডাইঅক্সাইড আমাদের তৈরি করতেই হবে, তার কোনো গত্যন্তর নেই, বিকল্প নেই, আমি যাচ্ছি উদাহরণে। আর বাকি কার্বন ডাইঅক্সাইডকে আমরা বলি লাক্সারিয়াস সোর্স। মানেটা কি? মানেটা হচ্ছে যে আমরা বিলাস বেসনে জীবন ধারণ করতে গেলে অনেক কার্বন ডাইঅক্সাইড তৈরি করি, যেটা আমাদের না করলেও চলে। সেটা কিরকম? ধরা যাক পৃথিবীর কোনো একটা দেশে 5 জনের পরিবারে 4খানা গাড়ি আছে, পঞ্চম ব্যক্তি তিনি গাড়ি কিনতে পারছেন না, সে দারিদ্র্যের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক। এখন তিনি গাড়িটা কিনতে পারছেন না বলে তাকে গাড়ি কিনতে হবে এবং গাড়ি চালাতে হবে 5 জনকে 5খানা গাড়ি। এই গাড়ি থেকে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এই কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার উৎসটাকে আমরা বলছি লাক্সারিয়াস সোর্স অফ কার্বন ডাইঅক্সাইড। অথচ পৃথিবীর অসংখ্য গরিব দেশে মায়েরা বোনেরা তারা যেভাবে খাবার ঘরে রান্না তৈরি করছেন, সকলেই জানি আমরা যে সেখানে বেশিরভাগই জীবাশ্ম জ্বালানি, ফসিল ফুয়েল, এবং সেখানে মায়েদের স্বাস্থ্য যেমন অতি দ্রুত নষ্ট হচ্ছে, পাশাপাশি পৃথিবীতে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। কিন্তু সেই কার্বন ডাইঅক্সাইডের উৎপাদন যদি বন্ধ করতে হয়, তাহলে আমাদের কি পরামর্শ দিতে হবে? যেসব দেশের মানুষ আধপেটা খেয়ে থাকে এবং মা বোনেরা আরো কম খেয়ে থাকেন, অমর্ত্য সেনের কাজকর্ম হচ্ছে এগুলো হয়ে করে যেটুকু, তাহলে না মানুষকে বলবো যে না তোমাদের রান্না যেটুকু সেটুকু করতেই হবে। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনে বড় বিতর্কের চেহারায় চলে আসছে এবং উপকূল ভাগের দেশগুলো, গরিব দেশগুলো, আফ্রিকার দেশগুলো, লাতিন আমেরিকার দেশগুলো, দক্ষিণ আমেরিকার দেশগুলো, তৃতীয় বিশ্বের অনেক দেশ, তারা একসঙ্গে যেভাবে কথা বলছে, উত্তর আমেরিকার দেশগুলো সেভাবে কথা বলছেন। কাজে আগামী দিনে আন্তর্জাতিক মঞ্চেও আমাদের এক ধরনের সংহতি এবং ঐক্য গড়ে তুলতে হবে। এই করোনা ভাইরাস থেকেও যদি ওইসব উত্তরের দেশ শিক্ষা গ্রহণ না করে, তাহলে পৃথিবীর সমূহ বিপদ, এবং এই সমূহ বিপদে সেই সমস্ত মানুষদেরকে
যাতে আমরা ক্ষমতার জায়গা থেকে সরিয়ে ফেলতে পারি, মানুষের পক্ষে কাজ করে সেসব মানুষদের নিয়ে আসতে পারি। সংঘবদ্ধভাবে পৃথিবীর মানুষজনকে সে কাজই করতে হবে। থ্যাংক ইউ স্যার আপনার ডেলিবারেশনের জন্য। আমাদের আজকে যদিও আরো অনেক প্রশ্ন আসছে, তবে আজকে বোধহয় সময়ের অভাবে আমাদের এইখানে এবারে শেষ করা দরকার। রাজা প্যারিমোহন কলেজের তরফ থেকে স্যার থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস ডেলিবারেশন। আপনার আজকের এতে আপনাদের টকে খুবই আমরা সমৃদ্ধ হলাম, এবং আশা করি আমাদের যত স্টুডেন্ট এবং আমাদের কলিগসরা জয়েন করেছিলেন তারাও খুব সমৃদ্ধ হলেন। থ্যাংক ইউ স্যার। আজকে আমরা এখানেই শেষ করলাম। যারা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। যারা এই মিটিংটা জয়েন করেছিলেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা দয়া করে ফর্মটা যেটা ডান দিকে অ্যানাউন্সমেন্টে আসছে ওটাকে ফিল আপ করে দেবেন। ওইটা আমরা পরবর্তীকালে আপনাদেরকে একটা ই সার্টিফিকেট পাঠিয়ে দেব। স্যার আপনি আপনার কানেকশনটা অফ করতে পারেন। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। হ্যাঁ।